দেশভাগে বলি হয়ে মুসলমান আসেনি, দেশভাগে বলি হয়ে এসছে হিন্দুরা। হিন্দুরা দেশভাগে বলি হয়ে এসছে, মুসলমানরা কাঁদতে কাঁদতে দেশ ছেড়ে অনেকে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে। এরা কোন ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবে না সেটা বলতে গিয়ে বলছে, যদি তার জন্মের সময়ে তার পিতা ভারতের রাষ্ট্রপতির নিকট নিঃসৃষ্ট কোনো বৈদেশিক সার্বভৌম শক্তির দূতকে মোকদ্দমা ও বৈধিক প্রক্রিয়া হইতে যেরূপ অনাক্রমতা প্রদান করা হয় সেইরূপ অনাক্রমতার অধিকারী হন এবং ভারতের নাগরিক না হন। আচ্ছা, আমি এই দাঁত ভাঙা কথাগুলো মানে বুঝলাম না, ধরে নিলাম এটা দেশভাগে বলি হওয়া মানুষগুলো এসছে, সবার জন্য নয়। কিন্তু তারপরে কি বলছে, অথবা তাহার পিতা একজন অন্য দেশীয় শত্রু হন এবং ওই জন্ম তৎকালে শত্রুর দখলাধীন কোনো স্থানে হয়, তাহার পিতা একজন অন্য দেশীয় শত্রু হন এবং ওই জন্ম তৎকালে শত্রুর দখলাধীন কোনো স্থানে হয়। এই দেখুন ভয়ানক কথা। অর্থাৎ এই যে ভারতীয় আমাদের 1955 নাগরিকত্ব আইনের 3 নম্বর পাতার খ অংশে যেটা লেখা আছে, যেটার মানে হচ্ছে যদি কোনো মানুষ কোনো শত্রু দেশ থেকে আসে তাহলে তার জন্মগত নাগরিকত্ব নেই। পাকিস্তান ভারতবর্ষের শত্রু দেশ। স্বাধীনতার পর একাধিকবার পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। 1948-49 সালে যুদ্ধ হয়েছে, 1965 সালে যুদ্ধ হয়েছে। তাহলে শত্রু দেশ থেকে যারা আসছে মানে কারা? পূর্ব পাকিস্তানের লোকরা। তাহলে পাকিস্তান কবে ভারতবর্ষ মিত্র কান্ট্রি হলো? যখন 1971 সালে যখন গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলো, তারপর ভারত বাংলাদেশের মিত্র শক্তি হলো, মিত্র দেশ হলো 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির মধ্য দিয়ে। তাহলে তার আগে তো শত্রু দেশ। তাহলে এখানে আইনের খেলাটা তো হচ্ছে আইন। এখন এটা যা হলো মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে আইনের বাইরে কোনো কিছু নেই। সংবিধানের বাইরে কোনো আইন হতে পারে না, যদি হয় সেটা সাংবিধানিক বেঞ্চে গিয়ে বাতিল হবে। আবার আইনের বাইরে কোনো সংশোধন হতে পারে না। 1955 আইনের বাইরে 1986 সংশোধনী, 2003-এর সংশোধনী, এগুলো হতে পারে না। সংশোধনী মানে মূল আইন, তার সামান্য এদিক ওদিক যদি কোনো একটা দাঁড়ি কমা মানেটাকে বোঝানোর জন্য হালকা কিছু চেঞ্জেস থাকে, যেগুলো মূল আইনটা কিন্তু আইনই থাকে। তাহলে সংবিধান যদি একটা কথা বলে আর আইন বা সংশোধন কি উল্টো বলতে পারে না। দেখুন, যাদের বাবা এবং মা দুজনেই অবৈধ পথে এসছেন বা দুজনেই পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারেননি, তারা ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী। সে নেতা হতে পারে, সে মন্ত্রী হতে পারে, সে অসীম সরকার হতে পারে, সে রাষ্ট্রপতি হতে পারে, সে যে কেউ হতে পারে। আজকে তো বিল ক্লিন্টন ওবামার জন্ম নিয়ে এরকম একটা সমস্যার ফেলে দিয়েছে, সেখানে তো বিরাট কেলের কীর্তি চলছে, বোঝা গেল? তো সেখানে আমার এখানে বলার বিষয় হচ্ছে, তাহলে এরপরে দেখুন, তাহলে 1955 নাগরিকত্ব আইন এবং সংবিধান এক। তাহলে নাগরিকত্ব আইনকে কি কখনো ভায়োলেট করতে পারে সংশোধনীগুলো? পারে না। তাহলে নিশ্চয়ই নাগরিকত্ব আইন 55 যা আছে সেইটাই 86-তে আছে সংশোধনী রাজীব গান্ধীর। তাহলে আমরা যে কথায় কথায় রাজীব গান্ধী বলেছে, অমুক বলেছে, অটল বিহারী বাজপেয়ী বলেছে, শেষ পেরেক পুঁতেছে। আরে শেষ পেরেক তো প্রথমেই পোতা, অনেক আগেই পুঁতেছে। এই বলে মানুষের মাথাটাকে ঘুলিয়ে দিয়ে মানুষ আর আইনগুলো বোঝার চেষ্টা করে না। আমি ছবি আঁকার ছেলে, নাটক থিয়েটার করার ছেলে, আইনের অবুঝি না। কিন্তু আমি যদি বুঝতে পারি, আমার যদি এত কথা বই হয় গবেষণার, তাহলে একটা সাধারণ নেতা মন্ত্রী বা এরা বুঝবে না কি জন্যে? উকিলরা, হ্যাঁ, আসলে এটা একটা কৌশল, আর কিছু বোকা মানুষ বা কেউ গুরুত্ব দেয়নি। দেখুন, তার মানে বলছে তাহলে সংশোধনটা কি হলো? 1986 সালে রাজীব গান্ধী বলল বাবা অথবা মায়ের মধ্যে একজনকে ভারতের নাগরিক হতে হবে। এই তো সংবিধান তো একই কথা বলেছে, 1955 নাগরিকত্ব আইন তো একই কথা বলেছে। কিন্তু ওখানে আর একজন বেনাগরিক, এটা তো রাজীব গান্ধী বলে দেয়নি। যদি বলে দিত বাবা অথবা মায়ের মধ্যে একজন নাগরিক আর একজন অনুপ্রবেশকারী হতো, তা তো বলেনি, তাই তো? তাহলে দেখুন, আমি আরেকজন কি হবে এটা পড়ে যাচ্ছি।
2003-এ অটল বিহারী বাজপেয়ী আমরা যে ঢাক পেটালাম, শেষ পেরেক পুঁতে দিয়েছে। কারণ অটল বিহারী বাজপেয়ী এসে যেটা বলল সেটা হচ্ছে বাবা অথবা মা দুজনকেই নাগরিক হতে হবে ভারতের। 2004-এর পর যে শিশু জন্মগ্রহণ করেছেন, অথবা একজন নাগরিক অন্যজন বেনাগরিক হলে হবে না, মানে প্লেনে করে বৈধ পথে আসতে হবে। বিষয়টা আরো জটিল হয়ে গেল। মানে না একই বিষয়টা জটিল না, আমরা জটিল করেছি। মানে সংবিধান বলছে বাবা অথবা মায়ের মধ্যে একজনকে সংবিধান প্রকাশের আগে জন্ম হতে হবে, মানে ঘটি হতে হবে। বিভিন্ন বই এবং বিভিন্ন নেতা মন্ত্রী উকিল ব্যারিস্টার, আমি সবাই তা বলছি না, বেশিরভাগ জনই বলে থাকে যে 50 থেকে 87-র মধ্যে, 87-র 1 জুলাইয়ের মধ্যে যদি যে সন্তানের জন্ম হবে, সেই সন্তানের বাবা মা সে কোথা থেকে এলো দেখার দরকার নেই, সে নাগরিক কি বেনাগরিক দেখার দরকার নেই, তাহলেই সন্তান জন্মগত নাগরিক হবে। আর তারই গত কয়েকদিন আগে বিহারে যে নির্বাচন কমিশন যেটা প্রচার করলো, যে সার্কুলারটা দিয়েছিল, যদিও সেটা এখন বাতিল হয়েছে, সেই সার্কুলারে নাগরিকত্ব কথাটা না বললেও কি বলেছিল যে 50 থেকে 87-র 1 জুলাইয়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সার্টিফিকেট লাগবে। তার মানেই 2 দুগুণে 4 লোকে ধরে নিল যে তাহলে জন্মগত নাগরিক, সেই কারণেই বলেছে। আর সেটা শুনে বিজেপির কবিয়াল অসীম সরকার এমন লাফালাফি শুরু করেছে, সে একটা ভিডিও করে আমার বিরুদ্ধে, সে দাড়িওয়ালা ফকির চুল টেলে নেবো, সে মজা করে করে সে যেন বিরাট আনন্দ পেয়েছে। সে এটা ভাবছে না যে 50 থেকে 87 সালের মধ্যে যে শিশু জন্মগ্রহণ করেছে, ধরা যাক সে জন্ম সার্টিফিকেট দিয়ে দিল, কিন্তু তাদের মা বাবার কি হবে? তাহলে যে মা বাবার বয়স আজকে 45 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, সেই সব মা বাবাগুলো সব ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। এটাতে ওর আনন্দ পাওয়ার কি আছে? কেউ আজকে একজন বলছে 1985 সালে অসীম সরকার ভারতবর্ষে এসে হেলেঞ্চার একটা নাপিতের, একজন ভদ্রলোক নাপিত, তার একটা সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি আমাদের বনগা নয়া গোপালনগরে বাড়ি করেছিলেন। ফলে তিনি তো জন্মগত নাগরিক নন। আবার আমি যা গবেষণা করেছিলাম তাতে 1976 সালে বাংলাদেশের সাতপার বয়ার স্কুলে পড়তেন ক্লাস 4-এ। তাহলে এই অসীম সরকারের একজন স্ত্রী যে বাংলাদেশে এখনও আছে, যদিও সে বনগাঁয় ছিল, বাংলাদেশ চলে গেছে, সে বেঁচে গেছে, কিন্তু বাকি পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, তারা কজন দেখাতে পারবে 50 থেকে 87-র মধ্যে এসেছে এবং তাদের জন্ম সার্টিফিকেট? তা তো জন্ম সার্টিফিকেট তাদের তো বাংলাদেশে জন্মানো। এছাড়াও জন্ম সার্টিফিকেট আছে এমন মানুষ কতজন? জন্ম সার্টিফিকেট তো দেওয়া শুরু হয়েছে 1969 সালে। তাহলে তার আগে কি করবে মানুষগুলো? তারপরে কজন মানুষের কাছে জন্ম সার্টিফিকেট আছে? এছাড়াও এই দেখুন, সংবিধানের একটা মারাত্মক জায়গা আছে, মানে মারাত্মক টু দি পাওয়ার ইনফিনিটি, মানে ভাবা যাবে না। এখানে বলছে, দেখুন, এখানে বলছে কারা, কোন ব্যক্তি এই ধারা বলে এইরূপ নাগরিক হইবেন না, কোন ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবে না, সেটা বলতে গিয়ে বলছে যদি তার জন্মের সময়ে তার পিতা ভারতের রাষ্ট্রপতির নিকট নিঃসৃষ্ট কোনো বৈদেশিক সার্বভৌম শক্তির দূতকে মোকদ্দমা ও বৈধিক প্রক্রিয়া হইতে যেরূপ অনাক্রমতা প্রদান করা হয় সেইরূপ অনাক্রমতার অধিকারী হন এবং ভারতের নাগরিক না হন। আচ্ছা, আমি এই দাঁত ভাঙা কথাগুলো মানে বুঝলাম না, ধরে নিলাম এটা দেশভাগে বলিয়া মানুষগুলো এসছে, সবার জন্য নয়। কিন্তু তারপরে কি বলছে? অথবা তাহার পিতা একজন অন্য দেশীয় শত্রু হন এবং ওই জন্ম তৎকালে শত্রুর দখলাধীন কোনো স্থানে হয়, তাহার পিতা একজন অন্য দেশীয় শত্রু হন এবং ওই জন্ম তৎকালে শত্রুর দখলাধীন কোনো স্থানে হয়। এই দেখুন, ভয়ানক কথা। অর্থাৎ এই যে ভারতীয় আমাদের
1955 নাগরিকত্ব আইনের 3 নম্বর পাতার খ অংশে যেটা লেখা আছে, যেটার মানে হচ্ছে যদি কোনো মানুষ কোনো শত্রু দেশ থেকে আসে তাহলে তার জন্মগত নাগরিকত্ব নেই। পাকিস্তান ভারতবর্ষের শত্রু দেশ। স্বাধীনতার পর একাধিকবার পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে। 1948-49 সালে যুদ্ধ হয়েছে, 1965 সালে যুদ্ধ হয়েছে। তাহলে শত্রু দেশ থেকে যারা আসছে মানে কারা? পূর্ব পাকিস্তানের লোকরা। তাহলে পাকিস্তান কবে ভারতবর্ষ মিত্র কান্ট্রি হলো? যখন 1971 সালে যখন গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলো, তারপর ভারত বাংলাদেশের মিত্র শক্তি হলো, মিত্র দেশ হলো 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির মধ্য দিয়ে। তাহলে তার আগে তো শত্রু দেশ। তাহলে এখানে আইনের খেলাটা তো হচ্ছে আইন। এখন এটা যা হলো তো মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে আইনের বাইরে কোনো কিছু নেই। সংবিধানের বাইরে কোনো আইন হতে পারে না। যদি হয় সেটা সাংবিধানিক বেঞ্চে গিয়ে বাতিল হবে। আবার আইনের বাইরে কোনো সংশোধন হতে পারে না। 1955 আইনের বাইরে 1986 সংশোধনী, 2003-এর সংশোধনী, এগুলো হতে পারে না। সংশোধনী মানে মূল আইন, তার সামান্য এদিক ওদিক যদি কোনো একটা দাঁড়ি কমা মানেটাকে বোঝানোর জন্য হালকা কিছু চেঞ্জেস থাকে, যেগুলো মূল আইনটা কিন্তু আইনই থাকে। তাহলে সংবিধান যদি একটা কথা বলে আর আইন বা সংশোধন কি উল্টো বলতে পারে না। দেখুন, শুধুমাত্র এই তত্ত্বর উপর নির্ভর করে ভারতবর্ষ থাকবে কি থাকবে না, বাংলা স্বাধীনতা ঘোষণা করবে কি করবে না, এটা নির্ভর করছে। শুনতে খুব খারাপ লাগছে, তার কারণ এই বাংলার যারা আমলা মানে বড় বড় IAS IPS WBCS যারা আছেন, এদের 50% দেশভাগে বলি হওয়া মানুষ, যাদের বাবা মা ওপর বাংলা থেকে এসেছিল, ছিন্নমূল দেশান্তরিত হয়ে তারা সিটিজেনশিপ নিতে পারেনি, তারা মারা গেছে, অনেকে, কেউ বেঁচে আছেন। তাদের যে সন্তান সন্ততিরা তারা মনে করছে আমি তো SDO, আমি তো DM, আমি তো ব্রিগেডিয়ার, আমি তো কর্নেল, আমি তো বন্ধন ব্যাংকের মালিক, আমি তো ওই খুব নাম করা পড়তে হয় না, পিছিয়ে পড়তে মানে কি যেন ওই পাবলিকেশন কোম্পানিটা, ত্রিপুরার কোম্পানি, হ্যাঁ আমি নামটা ভুলে গেলাম, আমি তো ওই কোম্পানির মালিক, আমার তো প্রচুর টাকা, তাহলে আমি ওই টাকা দিয়েই সব ঢেকে দেবো। না, টাকা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। কারণ ভারত সরকার হিন্দু রাষ্ট্র করার জন্য পিস পিস করে খাবে। এই মুহূর্তে এই কথাটা বলছে না, তার কারণ হচ্ছে দাঙ্গা লেগে যাবে। কারণ আমার বাংলার যারা বড় বড় অফিসার, ব্যবসাদার, যা কিছু, তার একটা বিরাট অংশ হচ্ছে তার দাদু ঠাকুমারা বাংলাদেশ থেকে এসেছিলেন, পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন। হিন্দু মুসলমান বলে কিছু না। দেশভাগে বলি হয়ে মুসলমান আসেনি, দেশভাগে বলি হয়ে এসছে হিন্দুরা দেশভাগে বলি হয়ে এসছে। মুসলমানরা কাঁদতে কাঁদতে দেশ ছেড়ে অনেকে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে। এরা প্রচুর উদাহরণ অন্য ভিডিওতে করব। যাই হোক, তাহলে এখন এই সত্যি কথাটা যত তাড়াতাড়ি জানতে পারবে, যেমন আমার বাংলায় যে কোনো পলিটিক্যাল দলের যত নেতা আছে তার 50% 50 সে বিজেপি হোক, তৃণমূল হোক, CPM হোক, এই আইনের বেনাগরিক হয়ে যাবে। আবার আমি তৃণমূলকে সমর্থন করি, একদম বুক ফুলিয়ে সমর্থন করি। কারণ আমি সবটা ঘেঁটে ঘুটে দেখলাম, আগামী দিন যা আসছে কৌশল নিয়ে বাঁচতে হবে। শত্রু আমার মিত্র, অর্থাৎ বিজেপিকে ভারত ছাড়া বাংলা ছাড়া না করতে বলে মানুষ বাঁচবে না। তো সেখানে আমার পুলিশ দরকার, প্রশাসন দরকার। আমি মিছিল করতে যাব, পিঠ ফাটিয়ে দেবে মেরে। তাহলে আমার পুলিশ আর দরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে এই মানুষগুলোর পাশে আছে। ফলে বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে আমাকে তৃণমূলকে সমর্থন করতে হবে। আমি যে পার্টি করি, আমি পার্টি করি না, কিন্তু আমি যেই হোক, যে পার্টিই করুক, নিজের অস্তিত্ব বাঁচাতে আগে অস্তিত্ব বাঁচবে, তারপরে তো অন্য কিছু। জায়গাটা আমি এখানে বলছি, মুসলমানদের ক্ষেত্রে কি হয়ে গেছে, ডাঙায় বাঘ জলে কুমির, সে যাবে কোথায়? ফলে তাকে বুদ্ধি কাটিয়ে চলতে হবে যে কে আমাকে বাঁচাবে, মোট গল্পটা। তো এখানে দেখুন,
তাহলে এই যে ধরুন তৃণমূলের যারা আছে তারা ভোটে দাঁড়াবে না, এবার কি এসে গেল? যারা এই আইনে প্যাঁচে পড়ে যাচ্ছে তারা দাঁড়াবে না, তারা না দাঁড়ালে তাদের কিছু যায় আসে না। তারা বুক ফুলিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে তারা আন্দোলন করবে, করে তারা নাগরিকত্বর অধিকার আদায় করবে, তারপর ভোটে দাঁড়াবে। ততক্ষণ এই পারের লোকেরা দাঁড়াবে ভোটে। আর বিজেপির তো প্রায় সবই অবৈধ অনুপ্রবেশকারী। অসীম সরকার, অশোক কীর্তনিয়া, তারপর কি অম্বিকা রায়, তারপরে আমাদের বঙ্কিম ঘোষ নাকি, তারপরে নিশীথ প্রামাণিক, তো সবই অবৈধ অনুপ্রবেশকারী। তো আমাকে প্যাক দিয়ে দিয়ে আনন্দ করে নাচলে হবে না। অসীম সরকার ভাই আমার, বন্ধু আমার, কি করতে হবে? আমার যুক্তিগুলো কাটতে হবে, ডকুমেন্ট দিয়ে দিয়ে কাটতে হবে, মুখের কথা বললে হবে না। দেখুন আমি যেমন ডকুমেন্ট দিচ্ছি, এইটা ভারতের সংবিধান, ছবি তুলে নিয়েছি, ওটা আবার দিয়ে দেবে পাশে। এই সংবিধানে কি বলছে? 5 নম্বর ভাগ 2 নম্বর পার্টটা কি হলো? নাগরিকত্ব বিষয়ে। 5 নম্বর আর্টিকেলে কি বলছে? এই সংবিধানের প্রারম্ভে, মানে এই সংবিধান তৈরির আগে, প্রত্যেক ব্যক্তি যাহার অধিবাস ভারতের রাজ্যক্ষেত্রে, তার মানে খণ্ডিত ভারতে বা নতুন ভারতে, দেশ ভাগ হওয়ার পর যে ভারতে যাদের জন্ম, এই সংবিধানের প্রারম্ভে প্রত্যেক ব্যক্তি যাহার অধিবাস ভারতের রাজ্যক্ষেত্রে, অর্থাৎ সংবিধানের প্রকাশের আগে যারা বাস করছে ভারতবর্ষে, এবং যিনি ভারতের রাজ্যক্ষেত্রে জন্মিয়েছেন, অর্থাৎ ওই 50 সালের মধ্যে যিনি ভারতবর্ষে জন্মেছেন, মানে নতুন যে ভারতবর্ষ হলো সেটাই জন্মেছেন, বা খ যাহার পিতামাতার মধ্যে যে কেহ ভারতের রাজ্যক্ষেত্রে জন্মিয়াছেন। মারাত্মক কথা, যাহার পিতামাতার মধ্যে যে কেহ, মানে দুজনের একজন, যাহার বাবা অথবা মা ওই 50 সালের আগে, তখন যে মানে যে ভারতবর্ষ, খণ্ডিত ভারতবর্ষ, সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, সেই সন্তান নাগরিক। তার মানে একজন বাঙাল আর একজন ঘটি, বোঝা গেল? তাহলে এই যারা এসেছেন দেশভাগে বলি হয়ে এলেন, তারা কজন বৈধ পথে আসতে পেরেছেন? কজন সংবিধান প্রকাশের আগে কজনের বাবা মা জন্মগ্রহণ করেছেন? হয়নি, নেই। আমি পরে বলছি একজন নাগরিক আর একজন অবৈধ অনুপ্রবেশকারী হলে হবে কি না সেটা আমি আলোচনার পরে আসছি। আর গ নম্বরটা বলছে ঐরূপ প্রারম্ভের অব্যাহতি পূর্বে যিনি অনূন্য 5 বৎসর ভারতের রাজ্যক্ষেত্রে সাধারণ বসবাস করিয়া থাকেন, অর্থাৎ সংবিধান প্রকাশের আগে 5 বছর ভারতে বাস করছে। কিন্তু আমাদের এখানে ধরতে হবে যাহার পিতামাতার যে কেহ ভারতের রাজ্যক্ষেত্রে জন্মিয়াছেন। তাহলে সংবিধান এটা, তাহলে সংবিধানের বাইরে কোনো আইন হতে পারে না। যদি সংবিধানের বাইরে আইন হয় সেটা সাংবিধানিক বেঞ্চে গিয়ে সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। তাহলে আমাকে দেখতে হবে। আচ্ছা, এখানে ইংরাজিটাও বলে দিই। At the commencement of this constitution, every person who has his domicile in the territory of India and who was born in the territory of India, or either of whose parents was born in the territory of India, বাবা অথবা মায়ের মধ্যে একজন জন্মগ্রহণ করেছেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই যে এখানে এই যে হু হ্যাজ হিজ ডোমিসাইল, এই যে ডোমিসাইল আর রেসিডেন্ট কিন্তু এক নয়। ডোমিসাইল মানে মূল নিবাসী। আজকে কলেজে ভর্তি হতে গেলে, স্কুল কলেজে ভর্তি গেলে ডোমিসাইল সার্টিফিকেট চাইছে, মানে যারা আদি ভারতীয়। আর এটার সঙ্গে লিঙ্ক করে দিয়েছে কি, ওই যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, যেখানে বলছে যে যারা ইল্লিগাল, যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছে, তাদের ধরার জন্য স্কুল কলেজের ভর্তি ছাত্রছাত্রীদের কাগজ থেকে নিতে হবে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে আমি দেখিয়ে দিলাম সংবিধান অনুযায়ী বলছে বাবা অথবা মা একজনকে ভারতের জন্মাতেই হবে সংবিধান প্রকাশের আগে, অর্থাৎ ঘটি হতেই হবে। আরেকজন সে ঘটি নয়, সে অন্য দেশ, পূর্ব পাকিস্তানে হতে পারে, কিন্তু সেটা আমি পরে বলছি, সেটা অবৈধ হলে হবে কিনা পরে বলছি। এই দেখুন, এর পরে হলো 11 নম্বর আর্টিকেল অনুযায়ী সংবিধানের 11 নম্বর একটা সুযোগ দিয়েছিল যে এর পরে সংবিধান ভারতের লোকসভা রাজ্যসভা সাংসদরা মিলে একটা
মানে ওরা আইন তৈরি করতে পারে, কিন্তু সেই আইন তো মূল সংবিধানের বাইরে হতে পারে না। এবার দেখুন যে আইনটা তৈরি হলো 1955 আইন, দেখে নিন, নাগরিকতা আইন 1955। এই আইনটা কি সংবিধান সংশোধন করে হয়েছে, বা ওই সংবিধানটা কি আজ পর্যন্ত সংশোধন হয়েছে? হয়নি। তাহলে নিশ্চয়ই এই 55 আইনটার সংবিধান অনুযায়ী হবে। দেখুন এখানে ভুলটা কোথায় হচ্ছে, এইখানে দেখুন কি মারাত্মকভাবে ভুল হয়েছে। দেখুন এখানে বলছে নাগরিকতা অর্জন 26শে জানুয়ারি, 1950 তারিখে বা উহার পরে, কিন্তু নাগরিকতা সংশোধন আইন, 1986 প্রারম্ভের পূর্বে জন্মিয়ে আসছেন, এই যে দেখুন প্রারম্ভের পূর্বে জন্মিয়ে আছেন, এটা কি কোনো সেন্টেন্স হলো? 26শে জানুয়ারি 1950 তারিখে বা উহার পরে কিন্তু নাগরিকতা সংশোধনী আইন 1986 প্রারম্ভের পূর্বে জন্মিয়ে আছেন, এটা কোনো বাক্য হলো না। আর জন্মিয়ে আছেন, তারপরে ডট ডট জন্মিয়ে আছেন, তারপরে যদি বলি জন্মিয়ে আছেন তাহারা চোর, জন্মিয়ে আছেন তাহারা সাধু, তাহলে এটা আমি কিছু বলতে পারি না, কারণ জন্মিয়ে আছেনটা একটা বাক্যাংশ, এটা বাক্য নয়, বাক্যটা কমপ্লিট হয়নি, হ্যাঁ বাকি আছে। এবার একটু থামলো, থেমে তারপরে কি বলছে, ওইরূপ প্রারম্ভে, ওইরূপ প্রারম্ভে মানে 50 থেকে 86 মধ্যে, ওরকম প্রারম্ভে, ওইরূপ প্রারম্ভে বা উহার পরে, মানে প্রারম্ভে মানে 1986 সালের আগে, আর উহার পরে মানে 1986 সালের পর থেকে আজকের তারিখ পর্যন্ত, ওইরূপ প্রারম্ভে বা উহার পরে জন্মিয়াছেন। তাহলে কথাটা কি দাঁড়ালো, 26শে জানুয়ারি 1950 তারিখে বা উহার পরে কিন্তু নাগরিকতা সংশোধন আইন 1986 প্রারম্ভের পূর্বে জন্মিয়াছেন, ওইরূপ প্রারম্ভে বা উহার পরে জন্মিয়াছেন, এবং জন্মের সময় তাহার পিতামাতার কেউ ভারতের নাগরিক হন, এই তো সংবিধান অনুযায়ী। তাহলে জন্মের সময় পিতামাতার মধ্যে, জন্মের সময় তার পিতামাতার কেহ ভারতের নাগরিক হন, ওই জন্মের সময় 50 থেকে 87 মধ্যে যারা জন্মেছেন তাদের পিতামাতার কেহ যদি ভারতের নাগরিক হন, মানে ওই সংবিধান অনুযায়ী, এইরূপ প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে ভারতের নাগরিক হইবেন। তাহলে সংবিধান যা বলেছে আমাদের আইনও তাই বললো, কোনো ফারাক নেই। আর একটা যুক্তি দিই, দেখুন যদি ধরে নেওয়া যায় 26শে জানুয়ারি 1950 তারিখে বা উহার পরে কিন্তু নাগরিকতা আইন 1986 প্রারম্ভের পূর্বে জন্মিয়াছেন, মানে তারা যদি নাগরিক হতো, তাহলে তার পরের সেন্টেন্সটা হয়ে যেত বা উহার পরে জন্মিয়াছেন, প্রারম্ভের পূর্বে জন্মিয়াছেন বা উহার পরে জন্মিয়াছেন, তাই তো। কিন্তু এখানে তা না বলে বলছে পূর্বে জন্মিয়াছেন, ওইরূপ প্রারম্ভে, মানে ওরকম আগে বা উহার পরে। তাহলে দুটো জিনিস করেছে, একটা প্রারম্ভে মানে 1986 সালের আগে, আর একটা উহার পরে মানে 1986 সালের পর থেকে আজকে পর্যন্ত। তাহলে দেখা গেল যে যাদের বাবা এবং মা দুজনেই অবৈধ পথে এসছেন বা দুজনেই পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারেননি, তারা ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী। সে নেতা হতে পারে, সে মন্ত্রী হতে পারে, সে অসীম সরকার হতে পারে, সে রাষ্ট্রপতি হতে পারে, সে যে কেউ হতে পারে। আজকে তো বিল ক্লিন্টন ওবামার জন্ম নিয়ে এরকম একটা সমস্যার ফেলে দিয়েছে, সেখানে তো বিরাট কেলেঙ্কারি চলছে, বোঝা গেল। তো সেখানে আমার এখানে বলার বিষয় হচ্ছে, তাহলে এরপরে দেখুন, তাহলে 1955 নাগরিকত্ব আইন এবং সংবিধান এক। তাহলে নাগরিকত্ব আইনকে কি কখনো ভায়োলেট করতে পারে সংশোধনীগুলো? পারে না। তাহলে নিশ্চয়ই নাগরিকত্ব আইন 55 যা আছে সেইটাই 86-তে আছে সংশোধনী রাজীব গান্ধীর। তাহলে আমরা যে কথায় কথায় রাজীব গান্ধী বলেছে, অমুক বলেছে, অটল বিহারী বাজপেয়ী বলেছে, শেষ পেরেক পুঁতেছে, আরে শেষ পেরেক তো প্রথমেই পোতা, অনেক আগেই পুঁতেছে, এই বলে মানুষের মাথাটাকে ঘুলিয়ে দিয়ে মানুষ আর আইন টাইনগুলো বোঝার চেষ্টা করে না। আমি ছবি আঁকার ছেলে, নাটক থিয়েটার করার ছেলে, আইনের অবুঝি না, কিন্তু আমি যদি বুঝতে পারি, আমার যদি এত কথা কথা বই হয় গবেষণার, তাহলে একটা সাধারণ নেতা মন্ত্রী বা এরা বুঝবে না কি জন্যে, উকিলরা। হ্যাঁ, আসলে এটা একটা কৌশল, আর কিছু বোকা মানুষ বা কেউ গুরুত্ব দেয়নি। দেখুন, তার মানে বলছে
তাহলে সংশোধনটা কি হলো? 1986 সালে রাজীব গান্ধী বলল বাবা অথবা মায়ের মধ্যে একজনকে ভারতের নাগরিক হতে হবে। এই তো সংবিধান তো একই কথা বলেছে, 1955 নাগরিকত্ব আইন তো একই কথা বলেছে, কিন্তু ওখানে আর একজন বেনাগরিক এটা তো রাজীব গান্ধী বলে দেয়নি। যদি বলে দিত বাবা অথবা মায়ের মধ্যে একজন নাগরিক আর একজন অনুপ্রবেশকারী হলেও হতো, তা তো বলেনি, তাই তো? তাহলে দেখুন আমি আরেকজন কীভাবে এটা পড়ে যাচ্ছি। 2003 অটল বিহারী বাজপেয়ী আমরা যে ঢাক পেটালাম, শেষ পেরেক পুঁতে দিয়েছে, কারণ অটল বিহারী বাজপেয়ী এসে যেটা বলল সেটা হচ্ছে বাবা অথবা মা দুজনকেই নাগরিক হতে হবে ভারতের, 2004 পর যে শিশু জন্মগ্রহণ করেছেন, অথবা একজন নাগরিক অন্যজন বেনাগরিক হলে হবে না, মানে প্লেনে করে বৈধ পথে আসতে হবে। বিষয়টা আরো জটিল হয়ে গেল। মানে না একই বিষয়টা জটিল না, আমরা জটিল করেছি। মানে সংবিধান বলছে বাবা অথবা মায়ের মধ্যে একজনকে সংবিধান প্রকাশের আগে জন্ম হতে হবে, মানে ঘটি হতে হবে। আইন সংবিধান 55 আইন বলছে 50 থেকে 87 মধ্যে যারই জন্ম হোক তার বাবা মায়ের মধ্যে একজনকে ভারতের নাগরিক হতে হবে। 86 বলছে বাবা মায়ের মধ্যে একজনকে নাগরিক হতে হবে। 55 বলছে, মানে অটল বিহারী বাজপেয়ী 4 এসে বলছে বাবা মায়ের মধ্যে একজনকে নাগরিক হতে হবে, আর একজন অনুপ্রবেশকারী না হলেই হবে। অর্থাৎ কোনো পার্থক্য নেই। অর্থাৎ সংবিধানের বাইরে যেমন আইন হয় না, আইনের বাইরে সংশোধন হয় না, শব্দগুলো কিছু সহজ সরল করার জন্য এদিক ওদিক করে দিয়েছে, আর কিছু না। আর একটা জিনিস হচ্ছে, আমরা কেন শুধুমাত্র জন্মগত নাগরিকত্ব তাই পড়লাম আইনে, কারণ যখন সংশোধন হচ্ছে তখন তো আরও অনেক ধারার সংশোধন হচ্ছে। যেমন 2003 এটাকে কি বলে, যারা বিদেশে জন্মগ্রহণ করেছে, যেগুলো যে ছেলেমেয়েরা যারা বংশগত নাগরিক বাই ডিসেন্ট, তাদের জন্য কিছু ছোট ছোট পরিবর্তন এনেছে। যেমন 1986-তে, আবার 2003 যেমন এই সংবিধান অনুযায়ী নাগরিকদের একটা তালিকা তৈরি করতে বলেছে এনআরসি। তাহলে মূল কোনো পরিবর্তন হয়নি। তাহলে যারা মনে করছে 1950 থেকে 87 সালে জন্ম হলেই হবে, বাবা মা নাগরিক হোক না হোক, এটা ভুলের স্বর্গে বাস করছে। আর ওই যে জলপথে স্থলপথে আকাশপথে ওটা কোথাও খুঁজে পাওয়া যাবে না, ওটা অন্য একটা বিষয়। ওটাতে বলা হচ্ছে যে জলপথ স্থলপথে আকাশপথে যে শিশু জন্ম হবে সেই সময় সেই দেশের যে আইন ছিল, অর্থাৎ সংবিধান প্রকাশের আগে যদি জন্মগ্রহণ করে সেই সময় আমাদের যে নাগরিকত্ব আইন ছিল, তার মানে যা যা আমি পড়লাম সেটাই। এবার দেখুন কনফিউশনটা ওই জায়গায়, কিছু লোককেও কি আমরা বাঁচাতে পারবো না? তাহলে বাবা অথবা মা যে কোনো একজন নাগরিক, আরেকজন কি অবৈধ অনুপ্রবেশকারী? না, অবৈধ অনুপ্রবেশকারী নয়। কারণ কয়েকদিন আগে আপনি জানেন যে আসামের মুখ্যমন্ত্রী মিস্টার শর্মা উনি কি বললেন, যে আর আমরা আদালতে নিয়ে যাব না, একবারে ডিএম তাড়িয়ে দেবে। কেন না, কিসের বলে? উনি বললেন আমি অনেক খুঁজে পেয়েছি, সেটা হলো 1950 আসাম ইম্পালশন অ্যাক্ট 1950, যেটা সারা ভারতের জন্য প্রযোজ্য হবে, যেটা বলছে 50 সালের পরে দেশভাগের পর 50 সালের পর পূর্ব পাকিস্তান থেকে অবৈধ পথে কেউ এলে তাকে পুশব্যাক করা যাবে ওইভাবে। এছাড়া 1951 সালে ভারত সুইজারল্যান্ডে জেনিভা কনভেনশনে অংশ নেয়নি, বুঝিয়ে দিয়েছে আমাদের এখানে কোনো উদ্বাস্তু নেই। আবার 1952 সালে ভারত ভয়ঙ্কর ব্রিটিশ যুগের দুটো আইন লাগু করে দিয়েছিল, একটু সংশোধন করে, সেটার নাম হচ্ছে 1952 সালের পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার অ্যাক্ট, যেটা সংশোধন হয়েছিল 1950 সালে, যেটা আইনটা 1920 সালের পাসপোর্ট অ্যাক্ট, 1946 সালের বৈদেশিক আইন, 1939 সালের বৈদেশিক রেজিস্ট্রেশন আইন। যে সমস্ত বিদেশিরা বৈধ পথে পাসপোর্ট ভিসা নিয়ে আসছে তাদের সব রেজিস্ট্রি করতে হচ্ছে, খাতায় FRROতে লেখা আছে। আমি বলে দিলাম আমার সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, তাহলে হবে না। অর্থাৎ তার একটা ডকুমেন্ট গভর্নমেন্টের FRRO অফিসে থাকতে হবে। অর্থাৎ একজন বৈধ আর একজন অনুপ্রবেশকারী নয়, অর্থাৎ আরেকজন
একজন নাগরিক আর একজন বৈধ বিদেশি। সেই কারণে আমি বলি যে নাগরিকত্ব 1955 আইনটা কোনোদিন সবার জন্য নয়, সেটা বৈধ পথে যে বিদেশিরা এসেছে তাদের নাগরিকত্বের জন্য 1955 নাগরিকত্ব আইনটা তৈরি হয়েছে। মোট কথা অত্যন্ত খারাপ দিনের মধ্যে আমরা এগিয়ে চলেছি। আমি এই সত্যিটা বলে এটাই প্রচার করতে চাইলাম, সত্যিটাকে জেনে নিন। আপনি ডব্লিউবিসিএস হন, আপনি আইএস হন, আপনি যেই হন, আপনি নেতা হন, মন্ত্রী হন, মোড়ে ভূত হন, আপনি জেনে নিন, আপনি প্রস্তুত হন। আপনি কি আপনার অধিকার, ভারতবর্ষে বাঁচার আপনার অধিকার, এটা আপনার বাপ চতুর্গোষ্ঠীর মাটি, আপনার অখণ্ড ভারতের ভূমি সন্তান, রাতারাতি দেশ ভাগ করে দিয়েছে, এটা মানা যায় না। তাহলে সেটা করতে গেলে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হয়ে আপনাদের যে বাচ্চা না কাঁদবে সে দুধ পাবে না। আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের সংবিধান যে কদিন আছে তার মধ্যে আন্দোলন করে আপনাদেরকে রক্ষা করতে, আপনাদের নাগরিকত্ব অর্জন করতে হবে। আপনি উত্তরপ্রদেশ হলে পারতেন না, আপনি উড়িষ্যা হলে পারতেন না, আপনি আসাম হলে পারতেন না। আমি কি নাগরিক 500 পাতার বই তার মধ্যে রেখেছি। আমার একটা 150-200 টাকা দামের বই বেরোচ্ছে, বইটার নাম হলো টার্গেট বাঙালি, টার্গেট মমতা, উদ্বাস্তু যে জন্মগত নাগরিকত্ব নেই। এইগুলো আমি প্রকাশ করছি, বেরোচ্ছে আপনাদের স্বার্থের জন্য, আপনাদেরকে জানানোর জন্য। আপনারা আমাকে প্রশ্ন করুন, জানুন, আপনারা আবার ভুল ধরিয়ে দিন, বলুন আমি মিথ্যা কথা বলছি, আমি যেন সব মিথ্যা কথা বলে থাকি, আমার কথা যেন কোনো সত্যি না হয়। তাই নমস্কার করে বলছি, ভাবুন, সংঘবদ্ধ হন, একত্রিত হন। পশ্চিমবঙ্গে আছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিন। আমার নাম মানিক ফকির, আমার অর্গানাইজেশন হলো দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ। আমার ফোন নাম্বার 9836327536। নমস্কার।